লাকিকে ফাঁসানোর জন্য সে তার হাত বাড়িয়ে দেয়। দৃষ্টির ধারণা ছিল লাকি তার হাত ধরে ফেলবে। লাকি দৃষ্টির হাত থেকে নিজের হাতকে দূরে সরিয়ে নেয়। দৃষ্টি চমকে ওঠে। তার জালে লাকি যে ধরা দেবে না সেটা সে ভাবতে পারেনি। দৃষ্টি লাকির হাত ধরে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছিল, কারণ তাতেই তার ভবিষ্যতের রাস্তা মসৃণ হতো। তাই যখন ওর ইচ্ছে মতো সবকিছু হলো না, তখনও দৃষ্টি কিন্তু আশা না ছেড়ে হাসি মুখে লাকির দিকে তাকিয়ে থাকলো। আর লাকিও হাসি মুখে দৃষ্টিকে দেখতে থাকলো। লাকি মনে মনে দৃষ্টিকে বলল, রাহুলের জন্যই তো সেদিন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। আজ রাহুলের সঙ্গে ঠিক মতো জমলো না বলে আবার আমার হাত ধরতে চাইছো? রাহুলের জন্য লাকিকে ছেড়ে দৃষ্টির চলে যাওয়া নিয়ে লাকির মনে এখনো একটা অস্বস্তি আর অপমান বোধ আছে। অন্যদিকে দৃষ্টিও তার কথা মতো সাড়া দিচ্ছে না বলে লাকিকে মনে মনে গালাগাল দিল। সে ভাবল, শুধু হাতে মনে হয় লাকি সন্তুষ্ট হবে না, তার আরো বেশি কিছু চাই। দৃষ্টি লাকিকে একজন ভালো আর সৎ ছেলে ভেবেছিল, কিন্তু এছাড়াও সে যে একজন চালাক মানুষ আর সেও যে বুদ্ধি রাখে সেটা দৃষ্টি এখন বুঝতে পারল। দৃষ্টি নিজের মনে মনে এই কথাই ভাবল যে লাকি আবার বুঝতে পারেনি তো যে আমি ওর থেকে টাকা চাইব। মনে হচ্ছে এর সঙ্গে আমাকে একটা বড় গেম খেলতে হবে। সে লাকির চোখে চোখ রেখে গম্ভীর হয়ে বলল, জানো লাকি, এতদিন আমি যখন রাহুলের সঙ্গে থাকতাম তখন মনে মনে আমি তোমার কথাই চিন্তা করতাম। আমি মনে মনে বুঝতাম রাহুলের সঙ্গে আমার মন থাকতে চাইছে না, কিন্তু আমি বাধ্য ছিলাম। আমার তো এমন মনে হতো যে আমার মনটা অন্য কোথাও আছে আর শরীরটা অন্য কোথাও। কিন্তু লাকি দৃষ্টির দেওয়া এই গুগলিটাও খুব সহজেই ডিফেন্ড করলো। সে মনে মনে দৃষ্টির সব চালাকি বুঝতে পারলো। লাকি মনে মনে ভাবলো, এরকম কি বাধ্যতা ছিল যে তোমার মন অন্যদিকে থাকা সত্ত্বেও তুমি রাহুলের কাছ থেকে নিজেকে সরিয়ে আনতে পারছিলে না? দৃষ্টির বানানো কথা আর লাকি সহ্য করতে পারল না। সে তার কোল্ড কফিতে একটা চুমুক দিয়ে দৃষ্টিকে বলল, সত্যি যদি এরকম মনে হতো তাহলে তুমি রাহুলের সঙ্গে ওর ঘরে থাকতে গিয়েছিলে কেন? লাকির এই কথা শুনে দৃষ্টি একেবারে ঠান্ডা হয়ে গেল। সে বুঝতে পারল লাকি কোন দিকে ইশারা করছে। তাই কিছু বলার আগেই দৃষ্টি বলতে শুরু করলো যে, আমি জানি লাকি তোমার কেন রাগ হচ্ছে। আজ যখন আমি সেই দিনগুলোর কথা চিন্তা করি, এটাই ভাবি যে আমার তখন কি হয়েছিল। আমি অতটা পাগল হয়েছিলাম কেন যে তোমাকে ছেড়ে ওই রকম একটা বাজে ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলাম। আমি একটা গাধা ছিলাম লাকি। ওই সময় আমার মাথা ঠিকমতো কাজ করছিল না। এই কথাগুলো বলার পর দৃষ্টি লাকির সিম্প্যাথি নেওয়ার জন্য নিজেই নিজের গালে থাপ্পড় মারতে শুরু করলো। দৃষ্টির এই পাগলামি থামানোর জন্য লাকি নিজের হাত দিয়ে দৃষ্টিকে আটকালো আর বলল, আর নয় দৃষ্টি, এবার তুমি থামো। দৃষ্টি এই সময়টার অপেক্ষাতেই ছিল। সে আবার বুঝলো যে লাকির এখনো তার প্রতি দুর্বলতা আছে, তাই সে দৃষ্টির নিজেকে মেরে আঘাত দেওয়া সহ্য করতে পারছে না। দৃষ্টি খুশি হয়ে নিজের মনে মনে বলল, আজ তুমি আমার হাত থেকে বেঁচে যেতে পারবে না লাকি। তারপর সে লাকির হাতটাকে জড়িয়ে ধরে। লাকিকে বলল, জানো লাকি, একটা গোপন কথা বলি। আমি রাহুলের ঘরে সত্যি কয়েকবার গেছি, কিন্তু আমাদের মধ্যে তেমন কিছুই হয়নি। কারণ আজ আমি তোমাকে বলছি, রাহুলের চেহারা যতই বড়সড় হোক না কেন, আসলে ও একটা বেকার ছেলে। বেকার অর্থাৎ সত্যিকারের বেকার। তোমাকে আমি কি বলবো, আমাদের দুজনের মধ্যে কোনোদিন কিছু হয়নি। দৃষ্টি এই কথাগুলো বলার সাথে সাথে লাকিকে লক্ষ্য করলো। ও দেখলো ওর বানানো এই সমস্ত কথার সঙ্গে লাকির কোনো পরিবর্তন হয় কিনা। দৃষ্টি বুঝতে পারলো লাকি এই কথাগুলো বিশ্বাস করেছে। আর তখন সে আরো বানিয়ে বানিয়ে কথা বলল। সে লাকিকে বলল, আমি তোমাকে কি বলছি বুঝতে পারছো লাকি? আমি আর রাহুল যখন একসাথে এক ঘরে থাকতাম। এতটা বলার পরই লাকি দৃষ্টিকে থামিয়ে দেয়। কিন্তু দৃষ্টি আবার লজ্জা পেয়ে লাকিকে বলে, রাহুল আমাকে কখনো টাচ করেনি। দৃষ্টির এই সমস্ত কথা শুনে লাকি মনে মনে হাসলো। ওর সেই সন্ধ্যেটার কথা মনে পড়ে গেল যখন ও একটা মেডিকেল স্টোরে কাজ করত। রাহুল আর দৃষ্টির জন্য সে একটা হোটেলে জন্ম নিরোধকের প্যাকেট নিয়ে যায়। সেই দিনই লাকি প্রথম জানতে পারে দৃষ্টি তাকে ছাড়াও অন্য কারোর সঙ্গে সম্পর্কে আছে। এদিকে দৃষ্টি লাকির প্রতি এখনো কতটা অনুগত সেটা বোঝানোর জন্য অনেক কথা বানিয়ে বানিয়ে বলতে থাকে। কিন্তু লাকি তার একটা কথাও বিশ্বাস করে না, কারণ আজ সকালেই সে রাহুল আর দৃষ্টির কথা শুনেছিল এবং তাদের মধ্যে কি ধরনের সম্পর্ক আছে সেই কথা থেকেই সে বুঝতে পেরেছিল। লাকি তাই মনে মনে দৃষ্টিকে বলে, দৃষ্টি প্লিজ কাজের কথা এসো, আর কি লাগবে বা কেন আমায় ডেকেছো সত্যি করে বলো। দৃষ্টি লক্ষ্য করলো সে যে এত কথা বলছে কিন্তু লাকির মধ্যে তার কোনো প্রভাব পড়ছে না। সে চুপচাপ বসে আছে। দৃষ্টি যা বলছে
হয়তো তার কিছুটা সত্যি, কিন্তু লাকি এই নিয়ে একটা বাক্য খরচ করলো না। লাকির এই আচরণ দৃষ্টির খুব অদ্ভুত লাগলো। দৃষ্টি মনে মনে ভাবলো, লাকি হয়তো আমার মতো এত সুন্দর একজন মহিলার মুখ থেকে এইসব কথা শুনে বমকে গেছে। কিন্তু আমি যখন প্রথম থেকেই ওকে হিন্ট দিচ্ছি, তাও কেন ও আমার আরো কাছে আসছে না? দৃষ্টি চাইছে লাকি তার আরো কাছে এসে যেন তার হাত ধরে। লাকি তার যত কাছে আসবে দৃষ্টির পক্ষে টাকা জোগাড় করা তত সহজ হবে। তাই সে লাকিকে নানাভাবে প্ররোচিত করতে থাকে। নিজেই নিজের জায়গা থেকে সরে লাকির আরো কাছে এসে বসে। লাকির দিকে এমন ভাবে তাকিয়ে রইল যে তার দৃষ্টি সরলই না। অবশেষে সে লাকির পায়ের কাছে নিচু হয়ে বসে বলে, আমার মনে হয় এতখানি কফি খাওয়ার পর তোমার বাথরুম যাওয়ার দরকার পড়বে। আর এখানে বাথরুমটা এত বড় যে দুজন লোক অনায়াসে ঢুকতে পারে। দৃষ্টির লাল রঙের ঠোঁটে হালকা আলো পড়ে তাকে আরো ভয়ানক লাগলো। সে লাকিকে উস্কানোর জন্য তার গালে হাত বোলাতে শুরু করে। দৃষ্টি লাকিকে বলে, চলো না লাকি, আমরা যাই। তারপর দুষ্টুমি করে নিজের নেশাতুর চোখে তাকিয়ে থাকে। দৃষ্টি কি করতে চাইছে, লাকিকে কি বোঝাতে চাইছে, সেটা তার চোখ দেখেই বোঝা গেল। আজ লাকির জায়গায় অন্য কোনো ছেলে হলে সত্যিই দৃষ্টিকে টানতে টানতে বাথরুমের দিকে নিয়ে যেত, কিন্তু লাকি উল্টো কাজ করলো। দৃষ্টির আঙ্গুল নিজের গাল থেকে সরিয়ে সে দৃষ্টিকে বলল, না, আমার এখন ওয়াশরুমে যাওয়ার কোনো দরকার নেই। তোমার দরকার থাকলে তুমি যাও। লাকির মুখ থেকে এই কথা শোনার পর দৃষ্টির সত্যি যেন ঝটকা লাগলো। দৃষ্টির এবার লাকির উপর রাগ হতে শুরু করলো। সে ভাবলো, এই লোকটাকে সে কিছুদিন আগে নিজের জীবন থেকে বার করে দিয়েছিল, আর আজ সে এত সাধ্য সাধনা করছে, তাও লাকি দৃষ্টির দিকে কোনো নজরই দিচ্ছে না। দৃষ্টির মতো এত সুন্দর মেয়ে লাকির পায়ের কাছে বসে আছে, তাও লাকির মন গলছে না। কিন্তু দৃষ্টিও হেরে যাওয়ার পাত্রী নয়, আর সে নিজেকে এতটা নামিয়ে এনেছে যে এরপর তার পক্ষে হার মানা সম্ভব নয়। এতক্ষণ ধরে দৃষ্টি লাকির দিকে অন্যরকম ভাবে তাকিয়েছিল। এবার তার রাগ হয়ে গেল, আর সে সরাসরি লাকিকে জিজ্ঞাসা করলো, লাকি, তোমার মতলবটা কি? তুমি আমার কাছে কি চাও বলো তো? লাকি গম্ভীর হয়ে তাকে উত্তর দিল, না, আমি তো তোমার কাছ থেকে কিছু চাইনি। হ্যাঁ, তবে তোমার কাছ থেকে আর একটু ভদ্রতা আশা করেছিলাম। এতক্ষণ ধরে দৃষ্টি লাকির সঙ্গে যে সমস্ত কথা বলছিল, যা করছিল, সেগুলো লাকির মোটেই ভালো লাগছিল না। দৃষ্টির এখন মাথা গরম হয়ে গেল। সে লাকিকে বলল, আচ্ছা লাকি, তুমি কি বলতে চাও? যে তুমি আমাকে আর পছন্দ করো না? একবার যদি তুমি বলো যে দৃষ্টি ফিরে এসো, আমি সঙ্গে সঙ্গে তোমার কাছে চলে যাব। বলে দৃষ্টি জোর করে নিজের হাতটা লাকির দিকে বাড়িয়ে দেয়। লাকি এবার বুঝতে পারে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। দৃষ্টি এবার জোর জবরদস্তি শুরু করবে। তাই সে খুব রূঢ়ভাবে বলে, না দৃষ্টি, আমার তোমাকে দরকার নেই। আমি অনেকদিন আগে থেকে রাধিকার সঙ্গে আছি। লাকি ভেবেছিল দরকার না পড়লে দৃষ্টিকে এই কথাটা বলবে না, কিন্তু পরিস্থিতি এমন যে দৃষ্টিকে এই কথাটা না বললে সে লাকিকে ছাড়বে না। কথাটা শোনার পর দৃষ্টি নিজের রাগ নিজেই কন্ট্রোল করতে পারল না। কিছুদিন আগেও লাকি তার ইশারায় নাচতো, কিন্তু আজ যখন সে নিজেই লাকির কাছে হার মেনে বসে আছে, তখন লাকি তার দিকে তাকাতেও ঘেন্না পাচ্ছে। দৃষ্টি বুঝতে পারল সে নিজেকে লাকির কাছে অনেক নিচে নামিয়ে দিয়েছে। শুধু লাকি কেন, অনেকেই তার সুযোগ নিয়েছে। সে নিজের কাছেই নিজে যেন অনেক নিচে নেমে গেছে। রাগে অপমানে দৃষ্টির চোখে জল এসে যায়, কিন্তু সে লাকির কাছে নিজের চোখের জল দেখাতে রাজি নয়। তাই সে মুখটা লুকিয়ে নেয়। কোনোভাবেই সে লাকির কাছে হার মানতে চাইল না। লাকি আজ ওকে পাত্তা না দিয়ে যে অপমান করেছে তা দৃষ্টির খুব মনে লেগেছিল। সে মনে মনে ঠিক করলো এর শোধ সে নেবেই। আজ যদি ওর পয়সার দরকার না হতো, তাহলে সে কখনোই লাকির মতো লোকের সঙ্গে আবার ভাব জমানোর চেষ্টা করতো না। তার পায়ের কাছে বসে নিজেকে হেয় প্রমাণ করতো না। দৃষ্টি মনে মনে চাইল যে লাকির উচিত শাস্তি হোক, কিন্তু আবার টাকার প্রয়োজনের কথা মনে পড়তেই সে অহংকার ত্যাগ করে নরম হয়ে গেল। আবার দৃষ্টি নিজের জায়গা থেকে উঠে লাকির কাছে গিয়ে একটা চেয়ারে বসলো। তারপর নিজের চুল ঠিক করতে করতে বলল, ঠিক আছে লাকি, ভুলে যাও আমি তোমার কাছ থেকে কিছু চেয়েছিলাম। আমরা দুজনে একসঙ্গে থাকতে পারিনি, কিন্তু আমরা দুজন কি দুজনে বন্ধু হতে পারি না? আমি তোমার কাছে একটা সাহায্য চাইছি, তুমি আমাকে একটু সাহায্য করতে পারবে? লাকি দৃষ্টিকে বলল, বলো। লাকি বুঝতে পারলো দৃষ্টি এবার আসল কথায় এসেছে। এতক্ষণ ধরে লাকি এটাই তো চাইছিল যে দৃষ্টি নিজের মুখে তার দরকারের কথাটা বলুক। লাকি এটাও আন্দাজ করেছিল যে দৃষ্টি তার কাছ থেকে 3,50,000 টাকা চাইবে। দৃষ্টি আবার লাকির দিকে মায়াবী চোখে তাকিয়ে তাকে বলল, আমি রাহুলের মতো ফালতু বেকার ছেলের সাথে ব্রেকআপ করে নিয়েছি, আর রাহুল কম্পেনসেশনের নাম করে আমার থেকে 5 লাখ টাকা চাইছে।
যদি আমি ওকে টাকাটা না দিই তাহলে ও বলেছে ওর লোকেদের দিয়ে আমাকে মেরে জঙ্গলে ফেলে দেবে। ওর থেকে নিজেকে বাঁচানোর জন্য আমার 5 লাখ টাকা দরকার লাকি। দৃষ্টির কথা শুনে লাকি মনে মনে হাসলো। সকালে ক্যান্টিনে লাকি নিজের কানে শুনেছে যে রাহুল দৃষ্টিকে 3,50,000 টাকা দিতে বলেছে। তাও দৃষ্টি কেন 5 লাখ টাকা চাইলো? দৃষ্টির অবস্থা দেখে, তার এতদূর অধঃপতন দেখে লাকি খুবই অবাক হলো। পয়সা দিয়ে দৃষ্টিকে উপকার করতে তার কোনো অসুবিধা নেই, কিন্তু দৃষ্টি যে ধরনের কথা বলছে, যে ধরনের আচরণ করছে, তাতে লাকির মন খুব ভেঙে পড়েছে। লাকি বুঝতে পারলো না সে কি করবে। সে কি দৃষ্টিকে 5 লাখ টাকা দিয়ে দেবে, নাকি দৃষ্টি যে ফাঁদ পেতেছিল, যে মতলব এঁটেছিল, সবকিছুতে জল ঢেলে সে বেরিয়ে আসবে? এর পরের গল্প জানতে হলে শুনতে থাকুন